আজকের সম্পূর্ণ প্রতিবেদন অবশ্যই কিছুটা রহস্যে ঘেরা, বহমান পরিস্থিতির কিছু দৃশ্যমান ঘটনার কথা, কিছু অশ্রু ভেজা উপাখ্যানের প্রসঙ্গ উঠে আসতে পারে। তাতে তৃণমূল কংগ্রেস এই প্রতিবেদন শোনার পর হয়তো উল্লসিত হবেন না বা উল্লসিত হওয়ার চেষ্টাও করবেন না। গোটাটাই বেদনায় ভরা থাকবে, গোটাটাই কণ্টকময় থাকবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই আপনার জন্য রাজ্য কলঙ্কিত হয়েছে, এটাই বাস্তব, এটাই মেনে নিন, এটাই সত্যি, এটাই 100% নিশ্চিত। পার্থ চট্টোপাধ্যায়ের কথাই বলছি। 3.5 বছরের কাছাকাছি জেল খেটে আসার পর আপনাকে নাকতলার বাড়িতে যেভাবে চনমনে দেখা গেছে, তাতে আপনাকে মনে হয়নি 3.5 বছর জেল খেটে আসাতে আপনার কোনো ক্লেদাক্ত মনোভাব ছিল বা ক্লেদাক্ত শরীর ছিল। যখন আপনি জেল মুক্তি আপনার হচ্ছিল, তখন কিছু উল্লসিত জনতা, আপনার অনুগামী বলে যারা পরিচিত, তারা চোখের জলে লুটোপুটি খাচ্ছিল আর গড়াগড়ি দিচ্ছিল। জানি না এটা অর্গানাইজ কিনা, এটা আপনি অর্গানাইজ করেছেন কিনা, কারণ আপনার তো প্রভাব প্রচুর, পয়সাও প্রচুর, আপনার চারিদিকে প্রভাব ছিল, এটা জনান থেকে এ কথাটাই শোনা যাচ্ছে। তাই জেল থেকে ফিরে এসেই আপনার সারমেয় নিয়ে আপনি যেভাবে খেলা করছিলেন এবং যেভাবে উথলে উথলে উঠছিলেন, সেই দুধের ফেনা কাটার মতো, যেমন হয় না ভাতের ফ্যান যেমন উল্টে পড়ে তখন ঢাকনাটা ঠক ঠক করে, সেরকমই মনে হচ্ছিল। তাই আপনার গোটা শরীরের ভাষা, চেহারা, অবয় দেখে মনে হয়নি যে আপনি এত বড় কলঙ্কের একটা ঘটনা বাংলায় ঘটিয়ে দিয়েছেন। আপনি জেল মুক্তি হয়েছে আপনার, ঠিক, আপনার রাহু মুক্তি হয়নি এখনো। যখন চার্জশিট ফ্রেম হবে তখন হয়তো পুনরায় আপনাকে কংসের কারাগারে যেতে হবে। আমি কেন বললাম, তার পিছনে নির্দিষ্ট সুনির্দিষ্ট কিছু কথা তো আছেই আছে। যারা নেচেছিলেন, যারা কেঁদেছিলেন, যারা গড়াগড়ি খেয়েছিলেন, জানি না তাদের বাড়িতে কেউ পরিবার পরিজন আছে কিনা, তাদের কাছে মুখ দেখাতে পারবেন তো বা পেরেছেন তো? যারা নেচেছিলেন, কেঁদেছিলেন, এটাকে নাটুকে কান্না বলা হয়। এই নাটুকে কান্নার রচয়িতা পার্থ চট্টোপাধ্যায়, অনেকেই বলছেন। সংবাদ মাধ্যম যারা তাকে ধরেছিলেন, যখন একটার পর একটা ঘটনায় যখন তাকে হেফাজতে নিচ্ছিল, সেই সাংবাদিকগুলি যখন আপনার বাড়িতে যাচ্ছিল বা গেছে, আপনি দরাজ কণ্ঠে, উদার চিত্তে আপনি সাংবাদিক সম্মেলন করতে করতে, সাংবাদিক সম্মেলনই প্রায় প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল মিডিয়াকে আপনি সাক্ষাৎকারে আপনি নির্দোষ প্রমাণ করতে চাইছিলেন। আপনি বললেই তো হবে না নির্দোষ, আপনি আবার বলেওছেন যে বিচার ব্যবস্থার প্রতি আপনি আস্থাশীল। আবার দলনেত্রীর সম্পর্ক আপনি বলেছেন আপনি আস্থাশীল। আসলে পার্থবাবু, 2022 21শে জুলাইয়ের পর আপনি গ্রেপ্তার হয়েছিলেন। আপনার বান্ধবীর সঙ্গে আপনি থাকতে চান, এটা আপনি কটূক্তিতে সৌগত রায়ের কোটেশনের পরিপ্রেক্ষিতে আপনি বলেছেন। সেটা আপনার ব্যক্তিগত চয়েস, আপনি কার সঙ্গে থাকবেন, কার সঙ্গে থাকবেন না। ঠিক, যখন বাড়িতে ঢুকছিলেন তখন আপনাকে বরণ করা হচ্ছিল, হতেই পারে। কিন্তু আপনি ফিরে এসে 24 ঘন্টা রেস্ট কাটতে না কাটতে সমস্ত ক্লেদাক্ত বা ক্লান্তি যেন চলে গেল কর্পূরের মতো। এটাতেই অনেকের সন্দেহ, সন্দিহান তৈরি হয়েছে। এবং আপনি যে চেষ্টাটা আপনি করলেন, সেটা হচ্ছে একটি চিঠি লিখলেন, দুটো চিঠি লিখেছেন। একটা হচ্ছে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং একটি নব্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নব্য সেনাপতি বলে কোনো পোস্ট হয় না। আর সুপ্রিমোকে আপনি যেটা লিখেছেন সেটাতে আবেগ ছিল, এবং আপনি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে যে তিনি মানুষের সামনে দাঁড়াতে চান। বেহালা পশ্চিমে তিনি 2001 সাল থেকে তিনি জিতে আসছেন, 5 বারের আপনি বিধায়ক,
আপনি তাদের কাছে যেতে চান, তাদের কথা শুনতে চান। শোনার কিছু নেই। আপনি এত শুনেছেন, এত প্রভাবশালী ছিলেন, এতটাই আপনার বৈভব ছিল, এতটাই আপনার গ্লানি ছিল, আপনি এতটাই আহাম্মক টাইপের কথাবার্তা বলতেন, আপনি তুচ্ছ মনে করতেন সবাইকে, ছাগল পাগল মনে করতেন সবাইকে। আর্থিক দুর্নীতির পরিপ্রেক্ষিতে প্রায় 26,000 ছেলে মেয়েদের জীবন চলে গেছে। এটা যেন পার্থ চট্টোপাধ্যায় ভুলে না যায়। তাই আপনি যতই ক্লেদাক্ত ঝেড়ে ফেলার চেষ্টা করুন না কেন, যতই আপনি আপনার সুপ্রিমোকে আপনি চিঠি লেখার চেষ্টা করুন না কেন, আপনি বলেছেন এক যাত্রায় পৃথক ফল কেন হবে, মানেটা এরকমই দাঁড়াচ্ছে। আপনি কি ভুলে যাচ্ছেন আপনি 3 বছরের বেশি, 3.5 বছরের কাছাকাছি আপনি জেলে ছিলেন চাকরি দুর্নীতির প্রশ্নে। এখনো চার্জশিট ফ্রেম হয়নি, এখনো পুরো কমপ্লিট হয়নি। তাই আপনার জেল মুক্তি হলেও রাহু মুক্তি কিন্তু ঘটেনি। কিন্তু আপনার কারণে শিক্ষা দপ্তর সিস্টেমের ফলপ্রসূ উপাখ্যানে 26,000 ছেলে মেয়ের জীবন, যন্ত্রণা, পরিবার কার্যত বানের জলে ভেসে গেছে। আপনার চোখের জল পড়েনি যখন আপনি জেল মুক্তি আপনার হয়েছিল, বাড়ি ফিরছিলেন? আপনার মনে হয়নি আপনি যখন যে রাস্তা দিয়ে আসছিলেন যে এই ঘটনার জন্য এতগুলো পরিবার ভেসে গেল, তাদেরকে পুনরায় পরীক্ষা দিতে হলো 7ই সেপ্টেম্বর, 14ই সেপ্টেম্বর? চোখের জল আপনার পড়েনি? গোটা সরকার কলঙ্কিত হয়েছে, রাজ্যের এই কলঙ্কের শিরোনাম দেশের সর্বত্র মিডিয়াতে হেডলাইন্স হয়েছে। আমরা যে বাঙালি বলে গর্ব অনুভব করি, সেই বাঙালির গর্ব জাতিকে আপনি অন্তত একবার কলঙ্কিত করেছেন আপনার এই ঘটনার পরিপ্রেক্ষিতে। সুদূর আমেরিকা হোক, পশ্চিমের দেশ হোক, মধ্যপ্রাচ্যই হোক, যেখানে যেখানে বাঙালি আছে সেখানে কিন্তু আপনাকে নিয়ে অত্যন্ত সমালোচিত হয়েছে, যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মে সে সমস্ত কমেন্টসগুলো আমরা পাচ্ছি। আপনারা অনেকেই কমেন্টস করতে পারেন, আপনাদের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, যা পার্থ চট্টোপাধ্যায়ের আছে। একটা মানুষ বেহায়া হলে তিনি এই কথা এসেই 24 ঘন্টার মধ্যে চিঠি লিখছেন। দলনেত্রীকে তিনি কি বোঝাতে চাইছেন? আপনি কি বিধানসভায় গিয়ে আবার আপনার কথা আপনি বলতে চাইছেন? আপনি কি শাসকের বেঞ্চে বসে আপনি আপনার কথা শোনাবেন, আর 293 জন বিধায়ক আপনার কথা শুনবেন, আপনার কারনামাগুলো শুনবেন? আর আপনি কোনোদিন দম থাকে তো আপনার, এই যে অনশন মঞ্চে আছে ছেলেমেয়েরা, আপনি ধর্মতলা একটা সভা করুন তো, যে সভায় দাঁড়িয়ে বলুন তো যে এই ঘটনা আমি ঘটাইনি। যদি বাপের বেটা হন তো আপনি, আমি নেবেন অন্যভাবে, মানে এই কারণে বাপের বেটা বলছি যে আপনি বলেছেন যে বেহালা পশ্চিমের মানুষের কাছে আমি দাঁড়িয়ে বলতে চাই আমি নির্দোষ। আপনি এই কথাটাই মঞ্চ বেঁধে মেয়র রোডের উপর দাঁড়িয়ে আপনি একা বলুন, আর 26,000 ছেলে মেয়ের চাকরি গেছে তাদের সামনে বলুন এই ঘটনা আমি একা ঘটাইনি, গোটা দল এর মধ্যে ছিল, এটা বলুন। যদি দম থাকে তো। আপনি পারবেন না, জনরসের শিকার হয়ে যাবেন আপনি। কারণ মানুষ, সমাজ, সভ্যতা, ব্যবস্থা, শিক্ষার সঙ্গে যারা যুক্ত ছিল, শিক্ষক, শিক্ষিকা, অশিক্ষক, যারা কর্মী, যারা শিক্ষক, যারা শিক্ষিকা, যারা 7-8 বছর চাকরি করে, যারা চক ডাস্টার নিয়ে, পেন খাতা নিয়ে, যারা ছাত্রছাত্রীদের বুনিয়াদী স্তরে শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে যে মানোন্নয়ন শ্রীবৃদ্ধি ঘটাতে চেয়েছিল, আপনারই বদন্যতায়, আপনাকেই সামনে রেখে দুর্নীতি হয়েছে, এটা অনেকেই বলে। আজ আপনি অস্বীকার করছেন। ওই জন্যই বললাম বাপের বেটা হলে আপনি বেহালা পশ্চিমে নয়, আপনার যদি দম থাকে তো আপনি মেয়র রোডের সামনে মঞ্চ খাটিয়ে তাঁবু টাঙিয়ে আপনি বলুন, তাহলে বুঝবো আপনি নির্দোষ। আপনি পারবেন না। আপনাকে আমি হরপ করে বলছি, দম আপনার খাঁচা, আপনার মধ্যে সেই শক্তি নেই। আপনার মধ্যে এখনো আত্মগ্লানিতে ভরপুর। আপনি এখনো সেই আগের পার্থ চট্টোপাধ্যায় ভাবছেন, যে আপনি আগের শিক্ষামন্ত্রী ভাবছেন। আপনি শিক্ষামন্ত্রীও নন, আপনি দলের বিধায়ক, দল আপনাকে সাসপেন্ড করেছে। আপনি চিঠি দিয়েছেন আপনার নেত্রীকে, নব্য সেনাপতিকে। আপনি তো যেভাবে লিখেছেন এটা তো টোন করা হয়, অ্যাকচুয়ালি নব্য সেনাপতি বলে কোনো পোস্ট হয় না।
তাই প্রস্তাব দিলাম আপনাকে, বাপের বেটা হলে মেয়র রোডে দাঁড়িয়ে আপনি 26,000 ছেলে মেয়েদেরকে ডাকুন হোয়াটসঅ্যাপে, আপনার তো অনেক নেটওয়ার্ক আছে, যে ঘটনার কি ঘটেছিল বলুন তো দেখি, যে কারণে আপনি 3.5 বছর আপনার জেল জেল যাত্রা হয়েছিল। আর আপনার জেল যাত্রার পরিপ্রেক্ষিতে যে 26,000 পরিবার যে ভেসে গেল, এটা কোন চোখের জল আপনি ঢাকবেন, তার জন্য কতটা কাপড় আর কতটা রুমাল লাগবে সেটারও ব্যবস্থা আপনি করবেন। এটা আপনাকে চ্যালেঞ্জ করছি আপনাকে আমি। আপনি যা ভাবছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ভাবছেন বলে আমার মনে হয় না। আপনি তৃণমূলের সংবিধান সম্পর্কে, আপনি একসময় সেক্রেটারি জেনারেল ছিলেন, আপনার হম্বিতমি ভাব ছিল, বিধানসভায় দেখেছি আপনি বৃহৎ মিডিয়া ছাড়া কথা বলতেন না, আপনার কিছু প্যাশনেবল কিছু সাংবাদিককে আপনি নিয়ে বড় বড় কথা বলতেন, আপনি গুটিয়ে গেছেন অন্তত। আজকে কিন্তু দেখে বা গতকাল দেখে আপনাকে গোটানো মনে হয় না, আপনি ভাবছেন যে পদ ফিরে পাওয়া যাবে। জানেন তো, যে ফুল ঝরে যায় সে ফুলে নতুন করে কিন্তু কুড়ি আসে না। তাই আপনাকে আমি বলেই দিচ্ছি, আপনাকে দল আপনাকে টিকিট দেবে কিনা সন্দেহ আছে, আর আপনার সাসপেনশন প্রত্যাহার হবে কিনা সেটা সুদূরের মেয়াদির দিকে তাকাতে হবে। দলটা এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাটনে চলছে, এটা মাথায় রাখতে হবে। আমি তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা দায়িত্ব নিইনি, আর তৃণমূল কংগ্রেসের আমি রামায়ণ বলতে বসিনি এখানে। আমি অধিকারের প্রশ্নে যারা ভুলণ্ঠিত হয়েছেন, যারা প্রতিদিন মশার কামড় খেয়েছেন, যাদের কারো আত্মহত্যা হয়েছে, কারো পরিবার চলে গেছে, কারো ইএমআই হোক, বাড়ি হোক, বাবা মায়ের চিকিৎসা হোক, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীদের ব্যথা বেদনা যন্ত্রণা, প্রতিদিন হাইকোর্টে দৌড়ে দৌড়ে তারা ঘুরেছেন, সুপ্রিম কোর্টে গেছে শুধুমাত্র আপনার ভূমিকার জন্য। তার সঙ্গে গোটা সিস্টেম হচ্ছে পচনশীল ব্যবস্থার মধ্যে দিয়ে নিয়ে যেতে হয়েছিল। কার ইশারায় হয়েছিল সেটা আপনি প্রকাশ্যে বলবেন, দম থাকে তো। তাই আপনি যতই চিঠি লিখুন, পত্রালাপ করুন না কেন, ওই যে আছে না যে তিনি নীলপাড় সাদা শাড়ি হাওয়াই চটি, যিনি ট্রেডমিল করেন, সারা বিশ্বের খবরটাও রাখেন তিনি রেয়াত করবেন বলে মনে হচ্ছে না। তিনি অনেককেই মনে রাখেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মনে করেন যে যাকে দরকার তখন তাকে গুরুত্ব দেন। আপনারা কেউ আরামবাগের প্রাক্তন সাংসদের নাম শুনতে পান? শুনতে পান না। আচ্ছা, আপনি বলেছেন যে এক যাত্রায় পৃথক ফল কেন, এই ব্যাখ্যাটা আপনাকে ভেঙে দিই। আচ্ছা, প্রথমেই বললাম যে আপনার দম থাকলে আপনি মেয়র রোডে বাপের বেটা হলে আপনি ওখানে সভা করবেন, এই 26,000 ছেলে মেয়েদের ভবিষ্যতের প্রশ্নে আপনি উত্তর দেবেন। তাই আপনি কুমিরের কান্নার আপনার কেঁদে লাভ নেই। আপনি আবার বলবেন আমি প্রার্থী হতে চাই, দল আমাকে টিকিট দেবে, দল ঠিক করবে। আর তৃণমূল কংগ্রেসের সংবিধান, সেটা আবার ভাবতেও কেমন লাগে। তৃণমূল কংগ্রেস, তার আবার সংবিধান, তার আবার যে ডিসিপ্লিনারি, কখন ডিসিপ্লিন হয় কখন ইনডিসিপ্লিন হয় কিছুই বোঝা যায় না। মানে দমকা হওয়ার মতো, কালবৈশাখীর মতো, ওই চোতা কাগজে লেখার মতো। এই ডিসিপ্লিন, এই ইনডিসিপ্লিন, এই মুক্তি, এই রাহু মুক্তি, এই হচ্ছে ব্যাপার। তাই তৃণমূল কংগ্রেসের এই সংবিধান, এইটার কোনো গুরুত্ব রাজনৈতিকভাবে কেউ দেয় কিনা, আপনার দলের অনেকে দেয় না। যদি দিত তাহলে অনেক নেতা আছে যারা জেল খেটে এসছে, তারা কলার তুলে কথা বলতো না। আপনি বলেছেন প্রসঙ্গক্রমে ঘুরিয়ে ইঙ্গিত করেছেন আপনি অনুব্রত মণ্ডলের দিকে, যে গরু পাচারের ঘটনায় তিহার জেলে তিনি মানে নাম করেননি, কম্বলে শুয়ে রাত কাটিয়েছেন, তাকে পুনরায় বহাল রেখেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা ভুলে যাবেন না যে বেহালা পশ্চিম নিয়ে একটা বিধানসভা, আর বীরভূম জেলায় কিন্তু অনেকগুলো বিধানসভা আছে যা তৃণমূল কংগ্রেসকে বা নির্বাচনে নিতে হবে। তাই আপনার থেকে অনেক বেশি প্রয়োজন অনুব্রত মণ্ডলকে ওরফে কেষ্টকে, মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি রাজনীতি সিজন পলিটিশিয়ান, তো তিনি ভালো করে জানেন কাকে দিয়ে কি করাতে হয়। কখনো টিবি বাস্টের ফর্মুলা হতে পারে, কখনো সিলিন্ডার বাস্টের ফর্মুলা হতে পারে। তো স্বাভাবিকভাবে অনুব্রত মণ্ডলের জেল খেটে আসা আর তাকে গুরুত্ব দেওয়া, তার সঙ্গে কম্পেয়ার করবেন না, করলে আপনার হয়তো বেদনা বাড়বে।
আপনি জ্যোতিপ্রিয় মল্লিকের কথা না বললে আমি আপনাকে বলি, জ্যোতিপ্রিয় মল্লিক যিনি চাল চুরির ঘটনায় তিনি জেল খেটেছেন, তখন তার বুকে ব্যথা শুরু হয়ে গেছিল, বেঁকিয়ে বেঁকিয়ে হাঁটছিলেন। এখন তিনি চাঙ্গা হয়ে গেছেন, হাবড়ার বিধায়ক, তিনি এখন মন্ত্রী নেই, দল তাকে সাসপেন্ড করেছিল, তারপরে কি সব করেছেন জানি না। কিন্তু ওই বিশেষ অধিবেশনের সময় দেখেছি, লম্পঝম্প দেখেছি 2, 3, 4, 5 সেপ্টেম্বরে যে অধিবেশন হয়েছিল, সে লম্পঝম্প করতে, বিরোধী দলের দিকে লম্পঝম্প করতে দেখেছি। আসলে তাকেও ছেটে ফেলতে পারলেন না। যদি বিজেপিতে চলে যায়, যদি মতুয়া ভোট ভেঙে যায়। আসলে জ্যোতিপ্রিয় মল্লিক যেহেতু নর্থ চব্বিশ পরগনার দায়িত্বে ছিলেন এক সময়, তাই তার কাছে রাজারহাট নিউ টাউন হোক, মধ্যমগ্রাম হোক, বারাসাত হোক, অশোকনগর হোক, হাবড়া হোক, গাইঘাটা হোক, গাইঘাটা এখন পাল্টে গেছে, বাগদা হয়েছে, এদিকে বনগাঁ হয়েছে, উত্তর দক্ষিণ হয়েছে, স্বরূপনগর আছে, হিঙ্গলগঞ্জ আছে, এই সামগ্রিক, এবং বসিরহাট আছে, এই অঞ্চলটা পুরোটা তার নখদর্পণে আছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই রিস্কটা অন্তত নেবেন না যে বালু, আদরের বালুকে ছেটে ফেলে এতগুলো সিট হাতছাড়া হয়ে যাবে। যদিও উত্তর চব্বিশ পরগনার জেলার পরিস্থিতি খুব ভালো নয় এই মুহূর্তে, কারণ অতি সম্প্রতি অশ্বিনী মুখোপাধ্যায় বা মুখার্জি বারাসাতে পৌরসভার চেয়ারম্যানের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়েছে অনেক নির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে, নাকি ব্যক্তিগত কারণে, সেটা তো দলই জানে, কিন্তু আমার কাছে অন্য খবর আছে। তারই বাড়াবাড়ি, তারই বিষয়, এবং তাকে নিয়ে অনেক বিড়ম্বনায় দল পড়েছে। বেশ, তাহলে মানিক ভট্টাচার্যকে কেন ছেটে ফেলছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজের বন্ধু, তাই তাকে ছেটে ফেলতে পারছেন না। কিন্তু জনরোষের শিকার হয়ে যাবেন যদি জনতার সামনে তারা চলে যান। কারণ যাদের ভাত ভাতার গেছে না, বাংলায় বলে ভাত আর ভাতার, পেট ভাত, তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে আছে। তাই আপনি যেখান থেকে জিতেছিলেন, পলাশিদা কোথা থেকে, যে দম থাকে তো মানিক ভট্টাচার্যের, আপনাকেও বলছি যে আপনার দম থাকে, আপনি বাপের বেটা হন তো, ওই অঞ্চলে আপনি গিয়ে আপনি সভা করে আসুন, যে বলে আসুন আমি নির্দোষ। দেখুন, এই আর্থিক এই তছরূপের প্রশ্নে খাটের তলায় টাকা, অপার এই বিপুল সম্পত্তি, ইতিমধ্যে বোলপুরে বাড়ি ঝাড়পোছ চলছে, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছে, এরকম তথ্য অন্তত আমার জানা নেই। আর যখন তথ্য জানি না, তখন আমি অযাচিত মন্তব্য করবো না। তাই মানিক ভট্টাচার্য আপনাকে বলছে, আপনিও পারবেন না যদি বাপের বেটা আপনি হন, যে আপনি যেখান থেকে জিতে এসছেন সেখানে আপনি গিয়ে মানুষের কাছে হাত জোর করে বলুন যে আমি নির্দোষ, আমি করিনি। আপনি জনতার জনার্দনের হাতে আপনি, আপনার পরিস্থিতি উদ্বেগজনক হয়ে যেতে পারে। ভাববেন তৃণমূল কংগ্রেস হয়তো যে আমি প্ররোচনা ছড়াচ্ছি না, আমার দম আছে তাই কথাটা বলছি। মানে সাংবাদিকতা ক্ষেত্রে দম থাকা দরকার, তো বুকের খাঁচা থাকা দরকার। আমার আপনার পরিবারের থেকে তো ঘটনা ঘটেছে, ট্যাক্স তো আমিও তো ট্যাক্স পেই, আমি তো গণতান্ত্রিক ব্যবস্থার উপর দাঁড়িয়ে, আমারও তো কথা বলার অধিকার আছে, অধিকার দেওয়া হয়েছে, আমার কণ্ঠকে রোধ করতে পারে নাকি? আমি তো কাউকেই ছেড়ে কথা বলি না। এবার আসি, অনেকের জেল যাত্রা হয়েছে, সেটা নারদার ইস্যুতে। নারদার ইস্যু যেটা উপাখ্যান, সেটা কিছুটা কল্পিত বলে মনে হয়েছে অনেকের, যেটা বলেন জনান থেকে আলোচনা হয়। তাই তোয়ালে মোড়ে টাকা শুভেন্দু অধিকারীও নিয়েছেন, তোয়ালে মোড়ে টাকা, কাগজে মোড়ে টাকা সৌগত রায়ও নিয়েছেন, কাকলি ঘোষ দস্তিদার বারাসাতের সাংসদ, তিনিও নিয়েছেন, প্রসূন ব্যানার্জি তিনিও নিয়েছেন, আফরিন তিনিও নিয়েছেন, মানে আরামবাগের প্রাক্তন সাংসদ, সুলতান আহমেদ তিনিও নিয়েছেন, তিনি প্রয়াত হয়েছেন। কিন্তু তাদের মধ্যে এথিক্স কমিটিতে, যা লালকৃষ্ণ আডবাণী এক সময় ছিলেন, সেই এথিক্স কমিটির দায়িত্বে ছিলেন, এখন ওম বিড়লা, তিনি দেখেন এই এথিক্স ব্যাপারটা, তিনি দেখছেন পার্লামেন্টে এদের বিরুদ্ধে কি ইমপিচমেন্ট হয়েছে, এই প্রশ্নটা এখনো আছে, থাকবে, ভবিষ্যতের গহ্বরে আলোচনা হবে। এক যাত্রা পৃথক ফলের কথা বলছেন তো, আমি একটু মনে করি ববি হাকিম যখন গ্রেপ্তার হলো নিজাম প্যালেস থেকে, কেঁদে কেঁদে বললেন কলকাতাকে বাঁচাতে পারলাম না, এমন একটা সময়। আপনি কি বাঁচিয়েছেন কলকাতাকে?
কলকাতা আপনাকে কি বাঁচিয়েছেন? কলকাতার জলমগ্ন পরিস্থিতি, টেমস নদী তৈরি করেছেন আপনি। আপনিও জেলে গেছিলেন। সুব্রত মুখার্জির মতো বর্ষীয়ান নেতা, তিনিও তিনি স্বীকার করেছেন আমি টাকা নিয়েছি। রাজনীতি করতে গেলে টাকা নিতে হয়, বুকের পাটা ছিল তাই। তিনি 4 লক্ষ টাকা নিয়েছিলেন, 1 লক্ষ পাননি। তিনি বলেছিলেন, সুব্রত মুখার্জি আজ নেই এই মুহূর্তে, তিনি প্রয়াত হয়েছেন। তাহলে ববি হাকিম, সুব্রত মুখার্জি, মদন মিত্র কুঁকিয়ে উঠেছিলেন, পুরো ব্যথায় যেন যন্ত্রণা শুরু হয়ে গেছিল। আরেকটা কানুন, আদরের কানুন, তাকে আবার গ্ল্যাক্সো বেবি বলেছিলেন এই কুণাল ঘোষ। ভয় পেয়েছিলেন জেলের ঘরটা দেখে। যেহেতু নারদ ইস্যুতে এদের জেল যাত্রা হয়েছিল, একই প্রশ্ন শুভেন্দু অধিকারী, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন ব্যানার্জি, আফরিন, ওই যে আরামবাগের সাংসদ, তাদের হয়নি কেন, এই প্রশ্নটা আপনি করতে চাইছেন তো? সেটা পার্লামেন্টে যারা বসে আছেন, এখন তাকতে বসে আছেন নরেন্দ্র মোদী সরকার, আপনি পার্থ চট্টোপাধ্যায়, আপনি প্রাক্তন মন্ত্রী, আপনি বিধায়ক, আপনি লিখুন চিঠিটা যে এরা যদি জেল যেতে পারে, বাকিদের ক্ষেত্রে জেল নয় কেন, এবং শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে কেন আলাদা আইন হবে, এটা আপনি লিখুন তো দেখি, দম থাকলে, আপনার খাঁচার দম থাকে তো। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে নামগুলো করলাম না আমি, ববি হাকিম, কারণ এখন বাদ তো অনেকটা, কারণ সেই এখন অধ্যত্ব এখন কমে গেছে, মানে শোভন চ্যাটার্জি কথা বলছি, সৌগত রায় বয়স হয়ে গেছে, কিছু করার নেই, তার ভোট ব্যাংকের মানে তাকে তাকে দলের উপর দয়ার উপর চলতে হয়। ববি হাকিম, কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন ব্যানার্জি কোনো ইমেজ নেই, ওর কোনো কর্মী সমর্থক নেই, বালু, জ্যোতিপ্রিয় মল্লিক, এবং হচ্ছে যে মানিক ভট্টাচার্য আছে, এদেরকে যদি না ধরে রাখে তাহলে তারা বিজেপিতে চলে যাবে। যদি বিজেপি দলে গিয়ে যদি মুখ খুলে দেয়, তাহলে চলিকে পিছে কে আয় গল্প শুরু হয়ে যাবে। তার জন্য কিছু বলছে না তাদেরকে। মমতা বন্দ্যোপাধ্যায় কখন কাকে কি বলেন ট্রেডমিল করতে করতে, সেটা একমাত্র তিনিই জানেন ভালো করে। তাই সংবিধান তাকে দিয়েই শুরু হয়, তাকে দিয়েই শেষ হয়। এই লম্পঝম্প করে লাভ নেই পার্থ চট্টোপাধ্যায়। বেহালা পশ্চিমে আপনাকে দল টিকিট দেবে না, আর দিলে দলের মুখ পুড়বে। আর এই যে 26,000 যে ছেলে মেয়েদের গুমড়ে গুমড়ে কান্নার যে অভিশাপ, সেটা হচ্ছে যে আপনার কাছে বদদোয়া হিসেবে ফিরে আসবে। জানেন তো, কর্মফল বলে একটা কথা আছে, কর্মফল। আপনি যেমন কর্ম করবেন তেমন তার ফল আপনাকে পেতে হবে, এটা নিয়ম, এটা বিধানে লেখা আছে। এই বিধির বিধানে যে কথাগুলো লেখা আছে, এটা এমনি এমনি লেখা নেই তো। তাহলে বিধির বিধানে কেন লেখা আছে কথাগুলো? ফলে এটা লেখা এ কারণেই আছে যে বিধির বিধান যখন হচ্ছে যে আপনি ঘটনা ঘটাবেন, আপনার জন্য কিন্তু প্রস্তুত থাকবে সেই ঘটনাগুলো। তাই সামগ্রিকভাবে যে ঘটনাগুলো আমি বললাম, এই ঘটনার সঙ্গে বাস্তবতা আছে, বাস্তবে জমিতে দাঁড়িয়ে কথাগুলো বলছি। তাই সামনে নির্বাচনের এই যে দোরগোড়ায় দাঁড়িয়ে আপনার যে কান্নাকাটি, আপনার যে অশ্রু ভেজা জল, ফলে খুব স্বাভাবিকভাবে হচ্ছে আপনার মধ্যে অন্তত এই অনুপ্রেরণা আসবে না, অনুশোচনা হওয়া উচিত আপনার। আপনি পারবেন না অন্তত গিয়ে মেয়র রোডে গিয়ে সেখানে সভা করে কথা বলতে পারবেন না, আপনার বুকের দম নেই। তাই সামগ্রিকভাবে আপনি কাউকে কম্পেয়ার করলে বলটা আপনার দিকে আসবে কি, সেটা যদি আসে তাহলে ভাববো তৃণমূল কংগ্রেস বলে কিছু নেই। এই গোটা ঘটনার বিবরণ শোনার পর যদি মনে হয় যে আমি আপনাদের বিরোধিতা, আমি সংবাদ করতে বসেছি, তাই মায়া কান্না, কুমিরের কান্না শুনে লাভ নেই। পার্থ চট্টোপাধ্যায় আপনাকে বলছি, দম থাকলে আপনি, আবার শেষ করব, সেটা আপনি গিয়ে মেয়র রোডে গিয়ে হাজার হাজার ছেলে মেয়েদের সামনে গিয়ে বলুন যে আমি অন্যায় করিনি, আমি দোষ করিনি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আপনারা কমেন্টস করুন, মতামত দিন, আমি ভুল বললাম না ঠিক বললাম। নমস্কার, আমি নয়ন রায়।